বৃষ্টির বেগটা হঠাৎ বাড়তেই তিতলি তার সাধের কালো ছাতাটা মেলে ধরল। শ্রাবণের এই মুষলধারার বৃষ্টিতে কলকাতার রাস্তাগুলো এমনিতেই নদী হয়ে যায়, তার উপর আজ ট্রাম লাইনটাও ফাঁকা। তিতলি ছাতাটা ঘুরিয়ে আনমনে মেঘলা আকাশের দিকে তাকালো। ঠিক তখনই পাশ থেকে একটা গম্ভীর অথচ বেশ মিষ্টি গলা ভেসে এলো। এক্সকিউজ মি, আপনার ছাতার তলায় কি একটু জায়গা হবে? আমার সাধের গ্যাজেটগুলো সব জলে ভেসে যাওয়ার জোগাড়। তিতলি ঘাড় ঘুরিয়ে দেখল, একটা ছেলে পিঠের ব্যাগটাকে বুকের কাছে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। চুলগুলো ভিজে কপালে লেপটে গেছে, কিন্তু চোখে এক অদ্ভুত চঞ্চলতা। তিতলি ভুরু কুঁচকে বলল, অচেনা মানুষকে ছাতা ধার দেওয়া আমার সম্ভব নয়। আর জায়গা কোথায়? এইটুকুই তো ছাতা। আরে একটু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আমার নাম রৌনক। এবার তো আর অচেনা রইলাম না। ছেলেটি একগাল হেসে ছাতার তলায় একরকম জোর করেই ঢুকে পড়ল। তিতলি একটু বিরক্ত হওয়ার ভান করলেও মনে মনে হাসল। ছেলেটির মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি আছে। সে বলল, আমি তিতলি, আর এভাবে জোর করে ছাতায় ঢোকাটাকে ভদ্রতা বলে না রৌনক বাবু। বাহ, নামটা বেশ তো। তা প্রজাপতি মহাশয়া, এই বৃষ্টিতে ডানা ভিজিয়ে কোথায় উড়ে চলেছেন? রৌনক হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল। বাড়ি ফিরছি। আর আপনার মতো ডানা কাটা পরীদের উদ্ধার করার কোনো ইচ্ছেই ছিল না আমার। তিতলির ঠোঁট উল্টে বলল। ঠিক তখনই একটা বড় গাড়ির চাকা রাস্তার জমা জলে সজোরে আছড়ে পড়ল। জল ছিটকে আসার আগেই রৌনক আলতো করে তিতলির হাত ধরে নিজের দিকে টেনে নিল। তিতলি সামলে নিয়ে দেখল রৌনকের নিজের পিঠটাই জলে ভিজে গেছে, কিন্তু তিতলির হলুদ জামায় এক ফোঁটাও জলও লাগেনি। তিতলি থমকে দাঁড়িয়ে গেল। রৌনকের চোখের দিকে তাকিয়ে তার বুকের ভেতর কেমন যেন একটা চড়ুই পাখির ডানা ঝাপটাতে লাগলো। সে আমতা আমতা করে বলল, আপনার জামাটা তো ভিজে গেল। রৌনক চুলে হাত বুলিয়ে হেসে বলল, আরে ধুর, জামা শুকিয়ে যাবে। কিন্তু আপনার এই হলুদ জামাটাই কাদা লাগলে ম্যাচটা নষ্ট হয়ে যেত। হলুদ আর কালো ছাতার কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগছে। তিতলি হেসে ফেলল। সেই হাসিতে যেন মেঘলা আকাশেও এক ঝলক রোদ এসে পড়ল। তারা একসাথেই হাঁটতে লাগলো। কথায় কথায় জানা গেল রৌনক একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে, আর তিতলি ভালোবাসে ছবি আঁকতে। দুজনের পছন্দ অপছন্দের অমিলগুলোই যেন গল্পটাকে আরও জমিয়ে তুলেছিল। রৌনক সমানে মজার কথা বলে তিতলিকে হাসাচ্ছিল, আর তিতলি প্রতিটা কথাই মিষ্টি করে আপত্তি জানাচ্ছিল। হাঁটতে হাঁটতে কখন যে তিতলির বাড়ির মোড়ে চলে এলো দুজনের কেউই খেয়াল করেনি। বৃষ্টিটাও তখন কমে এসে ঝিরঝির করছে। তিতলি একটু ইতস্তত করে বলল, আমি বাড়ি এসে গেছি। ওই যে নীল রঙের গেটটা। রৌনকের মুখে চেনা হাসিটা যেন একটু ফিকো হয়ে গেল। সে বলল, ওহ, বড্ড তাড়াতাড়ি এসে গেল মনে হচ্ছে। আপনার ছাতাটার ক্ষমতা কিন্তু বেশ ভালো, একটা মানুষকে পুরো ভিজতে দিল না। তিতলি ছাতাটা বন্ধ করে রৌনকের দিকে বাড়িয়ে দিল। রৌনক অবাক হয়ে বলল, এটা কেন? পরের বার যখন দেখা হবে তখন ফেরত দেবেন। আর হ্যাঁ, পরের বার কিন্তু বৃষ্টি ছাড়াও দেখা করা যায়। তিতলি একগাল হেসে চোখের পলকে গেটের ভেতরে ঢুকে গেল। রৌনক ছাতাটা হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। তার মনে হলো এই বৃষ্টির দিনে সে শুধু একটা ছাতা পায়নি, নিজের মনটাকেও বোধহয় কোথাও হারিয়ে ফেলেছে। সে ছাতাটা বুকের কাছে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, হারিয়ে ফেলেছি মন, সত্যি হারিয়ে ফেলেছি। পরদিন বিকেলে তিতলি যখন বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল তখন দেখল গেটের সামনে রৌনক দাঁড়িয়ে আছে। তার এক হাতে সেই কালো ছাতা, আর অন্য হাতে একটা ছোট্ট হলুদ রঙের চারা গাছ। তিতলিকে দেখে রৌনক উপরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তিতলি, তোমার ছাতা ফেরত দিতে এসেছি। আর এই গাছটা, এটা তোমার বারান্দার জন্য। রোদ বৃষ্টি সব ঋতুতেই এটা ডানা মেলবে। তিতলি বারান্দার গ্রিল ধরে হাসল। শ্রাবণের মেঘ কেটে গিয়ে তখন আকাশে এক ফালি মিষ্টি রোদ বিদ্যমান। তিতলি বুঝল মনের কোণে জমে থাকা সব মেঘ উড়িয়ে দেওয়ার মতো কেউ একজন অবশেষে তার জীবনে এসে গেছে।